আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে সুফি। পর্ব সংখ্যা 28 থেকে 30 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিশাল বিলাসবহুল কেবিনে বসে আছে আসমীন। শান্ত মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট। তার সামনেই আমজাদ চৌধুরী বসে ছেলের মনোভাব বোঝার চেষ্টা করছে। সবকিছু জেনেও এভাবে হাতে হাত রেখে বসে আছো কেন? ও তোমাকে আঘাত করবে আসমীন। বাবা হতে চলেছ তুমি, নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নাও। আসমীন চোখ তুলে তাকালো আমজাদ চৌধুরীর দিকে, শান্ত গলায় বলল, ও আমাকে ঘৃণা করে আব্বু। যতটা ঘৃণা করলে একটা মানুষের হৃদয়ের ছিন্নভিন্ন করে দেওয়া যায়, ও আমাকে ঠিক ততটা ঘৃণা করে। আমি প্রতিটা মুহূর্ত তা অনুভব করতে পারি। তাহলে কি তুমি এভাবেই সবকিছু চলতে দেবে? রাগের বশেও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? বাচ্চার সাথে ও তো কিছু করে ফেলতে পারে। যে তোমাকে ঘৃণা করে সে তোমার বাচ্চাকেও তো ঘৃণা করবে। বুঝতে পারছো আমি কি বলছি? অস্থির হয়ে আমজাদ চৌধুরীর অস্থিরতা দেখে মুচকি হাসলো আসমীন। চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। ভুল ভাবছো তুমি আব্বু। ও কখনো আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না। ও আমার একার সন্তান না, ও নূরেরও সন্তান। আমি হয়তো এখনো ওকে অনুভব করতে পারিনি, কিন্তু নূর প্রতি মুহূর্তে ওকে অনুভব করছে। একজন মা কখনো তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন, নিজের সন্তানকে অবহেলা করবে না ও। আর আমার প্রতি ঘৃণাটাও কি অযৌক্তিক আব্বু? আমজাদ চৌধুরী চুপ হয়ে গেলেন। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছে। রাফসান শিকদার ভুল ছিল। সে ইচ্ছে করে কামিনীর স্বামীকে মারেনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। এক প্রতিশোধের জন্য কামিনী নূরের মাকেও মেরে ফেলেছে। এরপরেও সে থেমে থাকেনি, রাফসান চৌধুরীকেও ছাড়েনি। নূরের মায়ের এখানে কোনো দোষ ছিল না। সে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছিল। কামিনীকে রাফসান শিকদারের কথা মেনে নিতে বলেছিল, যাতে পরবর্তীতে রাফসান শিকদারকে বোঝানোর কিছুটা সময় পায়। কিন্তু বরাবর উগ্র মেজাজের কামিনী তাকেই আঘাত করে বসলো। পরিস্থিতি খারাপের দিকে একমাত্র কামিনী চৌধুরীর ঔদ্ধত্যের কারণে গিয়েছে। সে কামিনীকে বিয়ে করেছে তাকে আগলে রাখার জন্য। তার প্রখর ভালোবাসা কামিনী বারবার উপেক্ষা করে গিয়েছে। কামিনী চৌধুরী যে তাকে ভালোবাসে না তা কিন্তু না, কিন্তু তাদের মাঝে সারা জীবন দেয়াল হয়ে রয়ে গেল তার প্রাক্তন। কামিনী চৌধুরীর প্রত্যেকটা অন্যায় জানার পর বারবার মুষড়ে পড়েছেন। বাধা দিতে গিয়ে তার রোষানলে পড়তে হয়েছে। প্রচণ্ড ভালোবাসার কারণে আইনের হাতে তুলে দিতে পারেনি। আজ তার প্রখর ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো। তার আবেগে বেসে যাওয়ার কারণেই এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। বাসায় যাও আব্বু। সব কিছুর ঊর্ধ্বে আমি নূরকে ভালোবাসি। ও আমাকে ঘৃণা করুক বা ভালোবাসুক, আমার সাথেই ওকে থাকতে হবে। এই জীবনে ওর আমি থেকে মুক্তি নেই। আমজাদ চৌধুরী মাথা নাড়িয়ে সায় জানালেন। কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে। আমজাদ চৌধুরী আমতা আমতা করে বলল, তোমার আম্মু যদি? আসমীন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে, হিমশীতল গলায় বলল, নিজের বউ সামলে রেখো আব্বু। আমি মানুষটা মোটেও সুবিধার নয়। প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি। আমার স্বার্থে আঘাত লাগলে কেউ ছাড় পাবে না। আমজাদ চৌধুরী ভয়ের চোখে তাকালো আসমীনের দিকে। ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন। আসমীন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেয়ালের দিকে। সে কোনো ভুল করেনি। সেদিক থেকে বিবেচনা করতে গেলে নুরু কোনো ভুল করছে না। তাহলে ভুলটা কার? বুকের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল আসমীনের। নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার। অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল আসমীন। না জানি বউ তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না। 7 মাসের পেট নিয়ে অফিসে এসেছে নূর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। দুটো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবেই সেসব করেছে তা সে জানে। মেশিন সব পুড়ে গেলেও মাল সব অক্ষত ছিল। প্রতিদিনের মালামাল সবার অগোচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলতো। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে। তাই প্রতিটি কারখানায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর। নিজেই সব মনিটরিং করছে। আসমীন বাধা দিলেও আমলে নেয়নি। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। আসবো ম্যাম? নূর ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। অমি ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে দরজায়। না, আসবে না। কতবার ম্যাম বলতে নিষেধ করেছি। অমি বোনের অভিমান দেখে মুচকি হাসলো। দরজা ঠেলে ভিতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সবসময় আমার ম্যাম হয়েই থাকবেন। আমি এতেই কমফোর্ট ফিল করি। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা সেসব বাদ দাও, কাজ হয়ে গেছে। আসিয়ান এসেছিল, সব স্বীকার করেছে সে। নূর দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ বন্ধ করে গায়ে লিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আসমীনও তার সাথে জেগে থাকে। তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করে না আসমীনের কাছে। যা দরকার হয় নিজেই করে নেয়।
এর জন্য আসমিনের অভিযোগের শেষ নেই। শরীর খারাপ লাগছে ম্যাম? নূর মাথা নেড়ে সায় জানালো। অমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লুবানার কেবিনের মাঝে গ্লাসের দেয়াল থাকায় লুবানা স্পষ্ট সব দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবে ঘামছে। লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসির পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমছে না। অমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল। অস্থির গলায় লুবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা, নূর জ্ঞান হারিয়ে ফেলছে। ততক্ষণে অমি পাগলের মতো ডেকে চলেছে তাকে। নূর, কি হয়েছে বোন? চোখ খোল। কোথায় খারাপ লাগছে আমাকে বল। আল্লাহ, নূর চোখ খুলছে না কেন? অস্থির হয়ে। ডাক্তার চলে আসবে স্যার, আমি কল করে দিয়েছি। লুবানা ভয়ে ঘেমে গিয়েছে। নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে। আসমিন জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। নূর। আসমিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে। অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে সে নিজের বুকে আগলে নিল নূরকে। কি হয়েছে নূরের? ও কথা বলছে না কেন? আসমিনের রক্তিম চোখ দেখে দুজনেই কেঁপে উঠল। আসমিন দেরি না করে নূরকে কুলে তুলে পাশের রুমে নিয়ে শুয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়েও যখন নূরের জ্ঞান ফিরল না, তখন শুরু হলো তার পাগলামি। ভয়ে তার বুক কাঁপছে। আসমিন জাহিন চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যেই ডাক্তার চলে এসেছে। আসমিন নূরকে এক মুহূর্তের জন্য ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সাতকেই চেপে ধরেছিল। ডাক্তার নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না হয়তো। শরীর খুব দুর্বল, রক্তশূন্যতাও থাকতে পারে। এই সময় এগুলো ভালো লক্ষণ নয়। বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন, টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সব সময়। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। অমি দ্রুত পায়ে চলে গেল ওষুধ আনতে। আসমিন চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লুবানার দিকে অগ্নি চোখে তাকাতেই লুবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করেছি স্যার, ম্যাম আমার কোনো কথাই শোনে না, আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন? আসমিন কিছু বলল না। তার এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ডাক্তার স্যালাইন দিবে নূরকে। ডাক্তারকে নূর মঞ্জিলে আসতে বলে আসমিন নূরকে কোলে নিয়ে বেরিয়ে গেল। লুবানা আর ডাক্তারও তার পিছনে ছুটল। ভাই, আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন, আমরা ম্যামকে নিয়ে বাসায় যাচ্ছি। অমি আচ্ছা বলে কল কেটে দিল। টেনশন হচ্ছে তার, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। শুভ্র পাঞ্জাবি সেরে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আসমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। আধ ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল। নূরের দিকে তাকালেই তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল ব্যালকনিতে দিয়ে এলো আসমিন। নূরের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলল আসমিন। তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এখনই সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আসমিন। তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতেই মুখটা শুকিয়ে গেল। এক পুকুর কষ্ট নিয়ে নিজেকেই গালাগালি করতে লাগলো। কি দরকার ছিল এত মেহনত করার? হলো তো এবার, বউ তোমার মেহনত দিয়েই তোমার থোতা মুখ বোতা করে দিবে। খুশি? কি দিন আসলো! এই দিন দেখার জন্যই সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসমিন ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, মায়ের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। তোমার বাবা খুব ভালো মানুষ, ফুলের মতো পবিত্র। বাবার পক্ষে থাকবে সব সময়। তাহলে চকলেট আইসক্রিম পাবে। এটা আমাদের গোপন ডিল, কাউকে বলবে না। ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আরেকটি চুমু খেয়ে বিজয়ী হাসি হাসলো আসমিন। ডিল করা শেষ। বউটা ঝামেলা না পাকালেই হয়। এবার ঝামেলা মিটে গেলেই সে তওবা করে ফেলবে। এই জীবনে ডায়েরি নামক কোনো বস্তু সে হাতে নিবে না। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরেও বউয়ের কাছে ধরা খাইয়ে দিল মির্জাফর। নূরের পাশে শুয়ে পড়ল আসমিন। শরীর মন দুটোই খুব ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গেছে। রাত 10টায় পিটপিট করে চোখ খুলল নূর। মাথাটা ভার হয়ে আছে, কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে। কয়েকবার চোখের পাতা ঝাপটে ভালো করে তাকানোর চেষ্টা করলো নূর। হালকা ডিম লাইটের আলোতে আসমিনের মুখ দেখে ভুরু কুঁচকে ফেললো। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। নূরের নাড়াচাড়ায় আসমিনের ঘুম ভেঙে গেল। নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলল, মুচড়ামুচড়ি করছো কেন? আমি কি তোমাকে চিমটি দিয়েছি? আমি এখানে এলাম কিভাবে? ব্রুকুচকে তোমার একমাত্র বরের কোলে চেপে। তোমার বরটা যে কি রোমান্টিক না, আহা, ভাবতেই তো হিংসা হয়। নূর আসমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসলো। ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল। 1 কাপ কফি হলে ভালো হতো। মাথাটা ভার ভার লাগছে। বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে সোফায় বসতেই ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো। তাহলে মুখ মুছতে মুছতে আসমিনের দিকে আর চোখে তাকালো। আসমিন তার দিকেই তাকিয়ে আছে। নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। আসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে
নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি, কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশকে আলোকিত করে তুলছে। আসমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো। বারান্দার পাশেই সুইমিং পুল। ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর। রাফসান শিকদার নিজে তাকে সাঁতার শিখিয়েছে। বাবার কথা মনে হতেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভিতরে এসো নূর, খেতে হবে তোমার, মেডিসিন আছে। রুম থেকে আসমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভিতরে গেল। আসমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল। ব্যঙ্গাত্মক গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে বড়, বিষ টিস মিশিয়ে দেননি তো আবার? আসমিনের হাত থেমে গেল। শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণে। আসমিনের বুক ভার হয়ে এলো। এত অবিশ্বাস হওয়ারই কথা, বিশ্বাস করার মতো কিছু করেনি সে। আমার বাবাকে কেন মারলেন মন্ত্রী সাহেব? আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতো খেয়ে যাচ্ছে। আসমিন দীর্ঘশ্বাস ছেড়েও বলল, দরকার ছিল, সে আমার বাবার খুনি। আমি সহ্য করতে পারিনি নূর। তাকে মারতেই আমি বাংলাদেশ এসেছিলাম। রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিলাম না নূর, বিশ্বাস করো আমাকে। আসমিনের কাতর গলা শুনে হাসল নূর। ঘাড় নেড়ে কয়েক বিশ্বাস শব্দটাকে আওড়ালো। আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো। যত্ন করে বুকে আগলে রাখলেও বুকে কামড়ে দিতে একবারও ভাবে না। তা আমাকে কবে মারবেন? আমিই তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব? আমার মাকে মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসার অভিনন্দন করলেন। আমার বাবাকে মারলেন। আচ্ছা, আমি যদি প্রতিশোধ নিতে যাই তখন কি হবে মন্ত্রী সাহেব? আসমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল। আসমিন থম মেরে বসে আছে। সে তো এটাও বলতে পারবে না যে রাগের বশে সে রাফসান শিকদারকে খুন করেছে। সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে সে ভালোবেসেই বিয়ে করেছে। সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আসমিন জানতো না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে। নূরের উপর হওয়া অত্যাচার সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এসব কিছু সে নূর চলে যাওয়ার পরে জেনেছে। কিন্তু তখন আর তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। আসমিন আগের মতোই খাবার সামনে বসে আছে। একবারও খাবার মুখে দেয়নি সে। আসমিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের প্রয়াত থেকে নিজের গান বের করলো। এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে এগিয়ে দিয়ে ধীর গলায় বলল, তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর, নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেললো। আসমিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। মারবো কেন মন্ত্রী সাহেব? আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো বলেছিলাম না? আমাকে ধোকা দিলে আমি আপনাকে পৃথিবীতেই জাহান্নাম ঘুরিয়ে আনবো। আমি তো আপনাকে ভালোবেসি, বলেন ভালোবাসার মানুষকে মেরে ফেলা যায় বুঝি? আসমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, এ যাত্রায় বেঁচে গেছে। তবে বাঘিনীকে মনে মনে কোনো ভয়ঙ্কর ছক কষছে তাতে কোনো সন্দেহ নেই। দোষ না করলেও সব দোষ নিজের গাড়ি নিতে হচ্ছে। মা আর মাত্র কয়েকটা মাস। একবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বরের সাথে লুডো খেলার ব্যবস্থা করে দিবে। জ্বালিয়ে খেলো। আসমিন নিজের যান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার সন্তান পৃথিবীতে আসার আগেই সব ঠিক করতে হবে। নূরকে এসবে জড়ানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সবকিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আসমিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুঁচকে ফেলল। রুম থেকে বের করে দিয়েছে বুড়ো কুঁচকে। আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি, তাই আগেভাগেই আরেকটার ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার হাড় না জ্বালিয়ে বলে দাও মামুনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে। আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল। অবাক গলায় বলল, নূরের মা বেঁচে আছে? একদম ঢং করবে না, সব জানো তুমি। ব্ল্যাকমেল করে আমাকে নূর থেকে দূরে সরিয়ে দিয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ সময় বইয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে। মেন্টাল স্ট্রেস নিতে নিতে যদি আমার বইয়ের কিছু হয় তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দেব। সে মা কেন মানুষ হওয়ারও যোগ্য নয়। মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু। তারপরেও কেন এত ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দেন। আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে কেন দিচ্ছে না? তার পার্টনারকে সহ তাকে জ্যান্ত যদি না জ্বালিয়েছি। আমার নামও আসমিন জাইন চৌধুরী না। আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনী কি পারতো না সব ভুলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে? রাফসান শিকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে দিলে আজ এই দিন দেখতে হতো না। সবকিছু বিষিয়ে দিয়েছে সে। গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আসমিন। সেবার কানাডা গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে নূরের মা নাফিজা শিকদারকে। ফলাফল শূন্য। কামিনী চৌধুরীর উপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আসিয়ান দুবাই গিয়ে বসে আছে। এই বজ্জাতকে হাতে পেলে আস্ত রাখবে না সে। সানভি বিরস মুখে বসে আছে আসমিনের পাশে। আসমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে।
শোনো সান, বিয়ে করলেই হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না, এটা একটা ভুল সিদ্ধান্ত। সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না, কখনো কখনো বাসও হয়ে যায়। ইউ গুড ইউজড প্রোটেকশন। আমি বিয়ের আগেই তোমাকে দিয়ে দেব। আচ্ছা বাদ দাও, তোমার বিয়েই করার দরকার নেই, বুঝেছো? সানবি দুঃখী দুঃখী চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলে থাক এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেই মিটে যাবে। মিনিস্টার আশমিন জায়েন চৌধুরীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিনিস্টার আশমিন জায়েন চৌধুরী স্ত্রী স্বনামধন্য সিঙ্গার তেজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আততায়ীরা। সানবি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আশমিনের কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে। আশমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না, আঙ্কেল রাগলে কিন্তু কান মলা দিব। ভালো বাচ্চারা এসব করে, কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে গেল। আশমিন ফোন কেটে আবার নিজের কাজে মন দিয়েছে। সানবি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করেছে। সানবি অস্থির হয়ে আশমিনের দিকে তাকালো। সে এখন ফোনে অ্যাঞ্জেলা গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আলট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিতে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে নূর তার দিকেই কটমট করে তাকিয়ে আছে। কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আশমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাচুমাচু করে বলল, স্লিপ অফ জড়াজড়ি বউ, আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, মাঝখানে এ চলে এসেছে আমার ছোট বোনের মতো। আজ থেকে এ তোমার ননদের সাথে ভাব করো আমি বাইরে আছি। কথাগুলো বলেই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আশমিন। সেদিন থেকেই সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলছে। আশমিন 100% শিওর নূর তাকে দিয়েই বাচ্চাদের ডায়পার চেঞ্জ করাবে। সানবি করুণ গলায় বলল, স্যার পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানবির ভয়ার্ত গলা শুনে মুখ কুঁচকে ফেললো আশমিন। মনে হলো কেউ তাকে এক গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়েছে। তুমি কি একপাক্ষিক কথা বলছো সান? তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলাবালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্যই আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো? বইয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও একটা করে এনআইডি কার্ড আছে, তারা দেশের জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে? সানবি চল ঝুলিয়ে নাবোধক মাথা নাড়ল। আশমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই। না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। দুঃখী গলায় সানবি আহত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নেবে, এত অনাচার চোখে দেখা যায় না। আশমিনকে বের হতে দেখে রিসিপশন থেকে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার। এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। সানবির কপাল কুঁচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা। ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলায় চড়াবো। লুবানা তেতে গেল। তাকে আবারও শাবানা বলেছে এই লোক। তার কি শাবানার মতো সেলাই মেশিন আছে, নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব। আশমিন এই ফাঁকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে, এই ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার মিস্টার? সরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ। মুখ বন্ধ রাখুন, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দেব। তখন ঝুলে থাকেন আজীবন। ওদের তর্কের মাঝেই মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আশমিন। তার লোকের নূরকে ট্রেস করে ফেলেছে। পুরো জায়গায় ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানবিও ছুটেছে আশমিনের পেছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতেই লুবানাও তার সাথে এসে উঠল। সানবি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কি হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আশমিন কড়া চোখে তাকাতেই সানবি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমিয়া ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ত থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে হয়। নেহাতি তার টনসিল ফুলে যায় বলে যেতে পারছে না। আজকের ঝামেলা শেষ হলেই সে কুকুর খুঁজতে বের হবে। কোনো পাগলা কুকুরের কামড় খেয়ে এই চাকরিতে এসেছিল, তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে সে তার কি ক্ষতি করেছিল। এর একটা হেনস্থা হওয়া দরকার। সানবীর ভাবনায় ছেদ পড়ল আশমিনের ডাকে। এখানেই গাড়ি থামাও সান।
গাড়ি থামতেই আশমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। সানভি আর লুবানা হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। এত এত ঝগড়া বৃথা করে আশমিন তাদের না নিয়েই চলে গেছে। সানভির চোখ ফেটে কান্না এলো। আশমিন তাকে ছাড়া চলে গেছে ভাবতেই বউ মরে যাওয়ার ফিলিং হলো। দেখলে শাবানা, স্যার আমাকে না নিয়েই চলে গেল, এখন আমি কি করব? আসেন, গলাগলি ধরে কাঁদি বিরক্ত হই। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালে তার আর ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নিবে। 8 ঘন্টার মধ্যে আশমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশমিনকে দেখে অমি দৌড়ে এলো তার কাছে। আশমিন বিরক্ত গলায় বলল, ভিতরে কয়জন আছে? 20 জন আছে স্যার। আমার বইয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রেখেছে ভয়ে ভয়ে। তাই ভিতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো অমি, আমার প্রেম পাচ্ছে। বইয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে তার তার ছেড়া বলতেও ভুলল না। অমিরা ভিতরে ঢোকার কয়েক মুহূর্ত পরে গোলাগুলি শুরু হলো। আশমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের উপর। আটঘাট বেঁধেই নেমেছে তারা। আশমিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে, তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুললো। হাই তুলতে তুলতেই কয়েকজনের মাথায় শুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসলো সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ভয়ার্ত গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা হিলিয়ে দিল চেয়ারের উপর। চোখ বন্ধ করেই হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আশমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমি আর তার লোকেরাও কেঁপে উঠল। আশমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যায় অবস্থা। একজন কাপা কাপা হাতে আঙ্গুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অমির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেললো। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে নাম বলো, না হলে সব কয়টাকে আজ কিমা বানিয়ে ফেলবো। হাড়ও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশমিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়লো। লোকটা নড়াচড়া করছে না। আশমিন বজ্রকণ্ঠে বলল, এখনই মরবি না, আমার মারা শেষ হয়নি। আম টেকিং রেস্ট। মরে গেলে হাড়গুলো একটাও আস্ত রাখবো না। বাকি সন্ত্রাসীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাগা, নইলে তোদের অবস্থাও এর চেয়ে খারাপ করে দিব। আমার বউরে বস্তায় ভরা। ভাবলাম বউরে এসে বাধা দেখবো, সেই সুযোগ টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলবো, অথচ তোরা আমার বউয়ের কপাল ফাটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করাতে বলো। বউয়ের যদি কিছু হয় তোদের সবাইকে কবরে পাঠিয়ে দিব। এই ছিল ইটপাটকেলের 28 থেকে 30 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।